আপনারা হয়তো অনেকে জানেন না, পুরো বাংলাটাকেই চেয়েছিল পাকিস্তান করে নেবার জন্য, পুরো বাংলাটা। যে জন্য 1946 সালের ক্যালকাটা ক্লিন আপনারা জানেন, অন্তত 5,000 হিন্দুকে কেটে কুচি কুচি করেছিল, কয়েক হাজার মায়েদের ধর্ষণ করেছিল, স্তন কেটে ফুটবল খেলেছিল কলকাতা, সেই সুরাবুদ্দির নির্দেশে। বাংলার প্রধানমন্ত্রী তারা চেয়েছিল লড়কে লেঙ্গি পাকিস্তান, অর্থাৎ পুরো বাংলা ভাগ যে জন্য করতে হয়েছিল, তাহলে পুরোপুরি বাংলাটা যদি পাকিস্তান হয়ে যেত, আমরা তো তাদের সঙ্গে কোনোদিন একসঙ্গে থাকতে পারতাম না। এটা বাবা সাহেব আম্বেদকর তিনিও বলেছিলেন একসঙ্গে থাকা সম্ভব না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বলেছিলেন। এগুলো একদম লিখিত প্রমাণ রয়েছে না, এগুলো মুখের কথা না, এগুলো কোনো রাজনৈতিক বক্তব্য না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি বাধা দিলেন, পুরো বাংলাটাকে পাকিস্তান করা যাবে না, তাহলে এই হিন্দু বাঙালি যেদিন বিপদে পড়বে ওদের কাছে কোথায় আসবে? আজকে যদি এইটুকু বাংলা না থাকতো, তাহলে আমাদের বিহার না হয়, উড়িষ্যা না হয়, মধ্যপ্রদেশ চলে যেতে হতো, আমাদের সংস্কৃতি ধ্বংস হয়ে যেত, বাংলায় আর কথা বলতে আমরা পারতাম না। আমি 18টা প্রদেশে ঘুরেছি, দেখেছি, আর 10 বছর 20 বছরের মধ্যে তারা ভুলে যাবে যে তারা বাঙালি ছিল। তারা বাংলায় কথা বলতে পারে, লিখতে পারে না, পড়তে পারে না। ঠাকুরমা ঠাকুরদাদের কাছে শিখেছে শুধু কথা বলাটা, ওখানে লেখাপড়া নেই বাংলায়। আজকে আমরা বাংলায় বসবাস করছি, বাংলায় কথা বলছি, বাংলায় গান গাইছি। যাদের দৌলতে তাদের আমি শ্রদ্ধা জানাই। তাই সেই 71 সালে সেই খান সেনাদের যে অকাতরে গুলিবর্ষণ এবং নারী ধর্ষণ, সেখান থেকে পালিয়ে এসেছিলেন আমার গুরুদেব রসিকলাল সরকার মহাশয়। যে কথাটা শ্রদ্ধেয় বিরাট বৈরাগ্য মহাশয় বলেছেন, আমি তার দু একটা কলি গাইছি। তাহা প্রথমে গানটা তিনি মধ্যম গ্রামে এসে গিয়েছিলেন রাসের বেলায়। বহু মানুষ সেখানে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছে। ও বুঝি জনমে ভাই ভাই দেখা ছাত্র হিসেবে ছিলাম। এমন কোন আসর ছিল না এই গানটা তিনি গাইতেন না। তিনি পার হয়েছিলেন ভোজাডাঙ্গা বর্ডার দিয়ে। আমার শোনো, যারা এখানে জন্মগ্রহণ করেছো তোমরা এটা বুঝতেও পারবে না, সে যে কি বিভীষিকাময় পরিবেশ, সে যে কি যন্ত্রণাদায়ক স্মৃতি। একটা দেশ ছেড়ে চলে আসতে হচ্ছে। আমি হেলেঞ্চাতে 12 বছর বসবাস করেছিলাম, তারপরে বনগাঁতে বাড়ি করেছি। যেদিন হেলেঞ্চার বাড়ি বিক্রি করে আমি আসি, নিজের হাতে
গাছটা লাগিয়েছিলাম, একটা নীল গাছ। আমার ঠাকুর দাদা বলেছিলেন বাড়িতে যেন একটা নীল গাছ থাকে, নীলের হাওয়া খুবই ভালো। আমি যেন তাকিয়ে তাকিয়ে দেখছি নীল গাছটা আমার দিকে তাকিয়ে কাঁদছে। বন্ধু, তুমি নিজের হাতে আমাকে রোপণ করে আজ আমাকে ফেলে তুমি চলে যাচ্ছ শহরে। আমি গাছটাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলাম, অনেকক্ষণ আমি বলেছিলাম আমাদের ক্ষমা করে বন্ধু। ইহাই সনাতন ধর্ম, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। শুধু মানুষ নয়, সনাতন ধর্মের প্রকৃতি প্রেম শেখায়। পৃথিবীতে নয় এমন ধর্ম যে ধর্মে জন্মগ্রহণ করে আমি গর্বিত, আমি স্পন্দিত, আমি আনন্দিত। সেদিন রসিক বাবু এপারে দাঁড়িয়ে ঠিক ওই সময় এক মা বেরিয়ে এসে রসিক বাবুর সামনে দাঁড়ালেন। তার কোলে একটা বাচ্চা, খুব সম্ভব মনে হচ্ছে দেখে। ঘটনাটা হচ্ছে সদ্যজাত সন্তান মা বলে নিয়ে খান সেনাদের ভয়ে পালিয়ে আসছে, কিন্তু কখন যে ওই সন্তানটা পড়ে গেছে তা মা জানে না, শুধু বালিশে আছে। মা ভাবে ভেবেছে আমার সন্তান আমার বুকেই আছে। তোমার নিজের দিকে তুমি নিয়ে চিন্তা করে দেখো, তোমার একটা ছেলে তোমার গর্ভজাত, কখন ছেলেটা পড়ে গেছে তুমি জানো না, কিন্তু তুমি ভেবেছো ওই বালিশটাই তোমার ছেলে কোলে নিয়ে পরে চলে এসে দেখে ছেলেটা নাই, শুধু বালিশ। কার কাছে দেবে আর নালিশ? এই সেই বাস্তু সম্প্রদায়ের মানুষ যারা অসীম সরকারকে ডেকে নিয়ে আজ কবি গান দেয়, যারা বর্তমান প্রজন্ম তারা জানো না। কিন্তু আমি বলবো বাংলাদেশটাকে দেখে একটু শিক্ষা নিও বন্ধু, একটু শিক্ষা নিও তোমরা। যদি হিন্দুরা ঐক্যবদ্ধ না হয় তাহলে ভবিষ্যতে পাওয়া মারার জায়গা পাবে না। রসিকবাবু গান কান্দে পোষা গোয়ালে